শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা বরাবরের মতো জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, কিবরিয়া আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে সবসময়ের মতো শুভকামনা, সুন্দর হয়ে উঠুক জীবন এবং সকল প্রচেষ্টার মধ্য দিয়ে নিজেকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো সেই প্রত্যাশা করেই শুরু করছি আমাদের এই রাঙা সকাল। আজকে যিনি প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন তিনি একজন শিক্ষক এবং সমাজসেবক উথো আই মারমা। নামটা আমার জন্য কঠিন উচ্চারণ করা। কেমন আছেন আপনি? আছি। শুভ সকাল। শুভ সকাল। না, আপনার নামটার উচ্চারণটা আসলে আপনার মুখে একটু শুনতে চাই। আমার নাম উচ্চারণ হচ্ছে উথোয়াই মারমা। উথোয়াই মারমা। উথোয়াই মারমা মানে নামের, আমাদের নাম নিয়েও আমাদের মারমাদের একটা গল্প আছে। আচ্ছা, মানে এটা যদি আমি একটু বলি, মানে আমাদের মারমা সম্প্রদায়ের যারা বড় সন্তান তাদের নামের শুরুতে হচ্ছে উ থাকবে, মানে রসউতা থাকবে। ওকে। আর সবচেয়ে যে ছোট মানে কনিষ্ঠ, জি, তাদের নামের শেষে বা শুরুতে হচ্ছে নু বা থুই থাকবে। আচ্ছা। তো আমার নামের অর্থটা আমি যদি বলি তাহলে উ হচ্ছে আমি বড় সন্তান, জি, তারপরে থোয়াই অর্থ হচ্ছে আলো, আর ইয়ই অর্থ হচ্ছে ভদ্র। চাইনিজ ভাষার সাথে কি কোনো ধরনের কোনো মিল আছে উচ্চারণের দিক থেকে? না। আচ্ছা, এটা আমার মাতৃভাষার নাম, মারমা ভাষা। এবং আপনাদের কমিউনিটিতে যারা এটা উচ্চারণ করে বা ডাকে তাদের কাছে খুবই সহজ। রাইট। ওকে, আমার জন্য একটু কঠিন ছিল। আমার জন্য আজকে পুরোটা সময় অনেক কঠিন হয়ে দাঁড়াবে বলতে, তার জন্য আমরা আগে থেকেই আসলে সরি বলে নিচ্ছি। তো আমরা একটু একদম আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী ছোটবেলা থেকে শুরু করতে চাই। আপনার জন্ম, বেড়ে ওঠা, একদম ছোটবেলার কিছু গল্প শুনতে চাই। আমার জন্ম হচ্ছে বান্দরবান জেলার লামা উপজেলা গজালি ইউনিয়নের গান্দাপাড়ায়, কিন্তু এটাকে আমরা আমার মাতৃভাষায় যেটাকে বলে হচ্ছে কাইঙ্গোয়া। আচ্ছা। কিন্তু বাংলায় তাকে হচ্ছে গান্দাপাড়া। হ্যাঁ, গান্দাপাড়া। তো সেখানেই আমার হচ্ছে জন্ম। কিন্তু আমি শৈশবে যখন পড়ালেখায় মানে প্রাথমিক বিদ্যালয়ে যখন বন্দী হয়, আমার গ্রামের পাশেই হচ্ছে একটা স্কুল আছে, বড় বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়ে আমি শুধু প্রাক্তাই হচ্ছে পড়েছি, যেটাকে আমরা আগে হয়তো বলতাম শিশু শ্রেণী। তো এই শিশু শ্রেণী পড়ার পর তো এই বাবা আমাকে হচ্ছে লামায় নিয়ে যায়। তখন কিন্তু আমাদের গজালিয়া থেকে লামা আসার কোনো সড়ক পথ ছিল না, মানে গাড়ি দিয়ে আসার। কোন সময়ের কথা বলছেন? এটা একবার আমার শৈশব, একবারে শুরু থেকে। এখন সালটা যদি বলতে হয় তাহলে অনেক পিছনে যেতে হবে। আচ্ছা। তো এই হেঁটে হেঁটেই হচ্ছে আমাকে আসা লাগতো। 2 থেকে 2.5 ঘন্টার বেশি আমাকে হেঁটে হচ্ছে লামা বাজারে আসতে হবে। এখন হয়তো গাড়ি যাচ্ছে আমার বাসায়, মানে আমি চাইলে এখন বাইকে চড়তে পারতেছি, গাড়িতে চড়তে পারতেছি, কিন্তু তখন ছিল না। তো এই বাবা আমাকে হচ্ছে লামাতে এক বাঙালির বাসায় আমাকে রেখে যান। তিনি মারা গেছেন। ওনাকে সৃষ্টিকর্তা স্বর্গবাসী করুক, আবু তাহের মিয়া। তো ওনার বাসায় হচ্ছে আমি বড় হই। মানে ক্লাস ওখানে এসে ওনার বাসাতে রাখার পর ক্লাস 1 আমি এখন যে জায়গায় শিক্ষকতা পেশা করছি, চেয়ারম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়টাও হচ্ছে আমার ক্লাস 1 থেকে 3 পর্যন্ত পড়া। আজকে সেই স্কুলেই নিজে হচ্ছে টিচার। এটাই হচ্ছে আমার জন্য একটা গর্বের বিষয়। তো এখানে পড়ালেখা করি ওনার বাসায় থেকে, কিন্তু আমি সেই জিনিসটা পাই নাই সেই মানুষটা থেকে, যে ও আমার ছেলে না, মানে উনি আমাকে সন্তানের মতোই বড় করেছেন। এবং ওনার সন্তানেরা যদি রুটি একটা পায়, আমি কিন্তু তাদের সন্তানের চেয়ে একটু বেশি পাই, যেটা আমি ওনার থেকে পেয়েছি। তো এর পরবর্তীতে হচ্ছে আমার ওনাদের বাসায় থাকতে গিয়ে আমার নিজের মাতৃভাষা আমি ভুলে যাই। কারণ আমি বাংলা হচ্ছে আমার মাতৃভাষা না, আমার মাতৃভাষা হচ্ছে মারমা। তো যখন আমি যাই তখন এই যে আজকে আপনারা আমার নাম উচ্চারণ করতে গিয়ে আপনাদের যে কষ্টটা দমকলটা গেল, সেম আমারও কিন্তু হয়েছিল। যখন কথা বলতে কি তারা কি আমাকে গালি দিচ্ছে, তারা কি আমাকে বদনাম করছে, মানে মনে মনে। আর তখন তো ছোট, কাউকে চিনতামও না, সবাই আমার কাছে নতুন। তো সেখানে ওনার এখানে থাকতাম। থাকতে 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 আমি বাংলা ভাষাটা হচ্ছে আয়ত্ত করি। আচ্ছা। এর পরবর্তী তার সাথে হচ্ছে পড়ালেখা, এবং আমি মনে করি সেই স্কুলে মনে হয় আমি প্রথম পাহাড়ি সন্তান, মানে পাহাড়ি ছেলে সেই স্কুলে ভর্তি হয়েছি। এর আগে আমার আগে হয়তো কেউ সেখানে ভর্তি হয় নাই সেই স্কুলে। তো যার কারণে আমি
এলাকাতেও হচ্ছে পাহাড়ি ছেলে, স্কুলেও পাহাড়ি ছেলে, সেই সুবাদে সবার কাছ থেকে একটা আদর পেয়েছি। কারণ নতুন একটা মুখ, সবাই আমাকে মানে অনেকে হয়তো হাসি ঠাট্টা করে, কিন্তু আমিও তাদের সাথে মজাটা নিই। রাইট, আমাদের আসলে অনেক কিউরিওসিটি আছে আপনাদের কমিউনিটি নিয়ে, আপনাদের জীবন আচরণ, সংস্কৃতি, কৃষ্টি কালচার, যাই বলি না কেন, সবকিছু নিয়ে একটু জানার ইচ্ছা আমাদের। তবে তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে আমরা দর্শকদের জানাই, তারপরে আমরা আপনার কাছে। অবশ্যই। পাহাড়ি শিক্ষার আলো জ্বালানোর কাজ করেন স্কুল শিক্ষক উথৈ আইয়ুব মারমা। বান্দরবনের দুর্গম পাহাড়ে 4টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন তিনি। স্কুলগুলো হলো পাউমুম থারকলা স্কুল, চেন্নই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রেঙ্গনপাড়া আশা হোফনুং বিদ্যালয়, পোপা বদলা আশা হোফনুং আনন্দময়ী বিদ্যালয়। প্রত্যেকটি এক একটি দুর্গম অঞ্চলের শিক্ষাবাতি ঘর। ছাত্রজীবন থেকেই তার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির প্রতি আগ্রহ। ছুটি পেলেই ছুটে যেতেন দুর্গম পাহাড়ে, ছবি তুলে ভিডিও করে তা তুলে ধরতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 2016 সাল থেকে উথোয়াই ভয়েজার নামে একটি ফেসবুক পেজ থেকেই শুরু হয় তার পাহাড়ের গল্প শোনানোর যাত্রা। সেই সূত্রে কয়েক মাস আগে তিনি টিংহা পাড়ায় গিয়েছিলেন। সেখানে বিশুদ্ধ পানির জন্য পাহাড়ি নারীদের কষ্ট দেখে তা দূর করতে নলকূপ বসিয়ে নিরাপদ পানির স্থায়ী সমাধান করেছেন। আমরা এই গল্পগুলো শুনবো। তার ছোটবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরে যাচ্ছি। আপনার ছোটবেলার গল্পগুলো শুনছিলাম, স্কুলগুলোর নাম হয়তো ঠিকভাবে উচ্চারণ করতে পারিনি, কিন্তু সেগুলো নিয়েও আমরা শুনবো। একটু ছোটবেলায় বাবা মার গল্প শুনতে চাই, আপনারা ক ভাই বোন ছিলেন সেগুলো নিয়ে একটু জানতে চাই। আমার বাবা, তিনি একজন জনপ্রতিনিধি, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের। আমার মা হচ্ছে কৃষক, তিনি পড়ালেখা জানেন না, কিন্তু প্রচুর ছেলে মেয়েদেরকে হচ্ছে শিক্ষার জন্য উনি অনেক সহযোগিতা করেছেন। মানে ওনার দেখ আছে। উনি কি বেঁচে নেই? আছে। তো মায়ের অনেক ইচ্ছা, তিনি পড়ালেখা না জানলেও কিন্তু আমরা 5 ভাই বোনকে কিন্তু কোনো দিক দিয়ে সেটা উনি বুঝতে দেন নাই। মানে যতটুকু পেরেছেন উনি ওনার মাথার গাম পায়ে ফেলে এখনো তিনি কৃষিকাজ করেন। তো আমাদের ভাই বোনকে মানে সবাইকে হচ্ছে পড়ালেখার জন্য ওনাদের পিতা মাতা হিসেবে তাদের যতটুকু করার ইচ্ছা সেটা তিনি করে যাচ্ছেন। আপনাদের কমিউনিটিতে কৃষিকাজ বোধহয় মেয়েরাই করেন, এটা কি কালচার? মানে ওটাই লাইক আপনার মা কৃষিকাজ করেন। আমরা আসলে জানি অনেক আদিবাসী গোষ্ঠী আছেন যাদের মাতৃনির্ভর পরিবার হন, আপনাদেরটা কি এরকম? না, আমাদেরটা হচ্ছে পিতৃনির্ভর। আচ্ছা। এবং আমার মা একদিকে হচ্ছে জুম চাষও করতেন, আর একদিকে হচ্ছে মানে সমতল ভূমিতে কৃষিকাজও করেন। আচ্ছা। তো আমার বাবাও কিন্তু কোনো যে চেয়ারম্যান যে হয়েছেন তাও কিন্তু মানে অনেক পরে মানে উনি অনেক বাস কেটেছে, মানে চাষাবাদ করেছে। ওকে। পরবর্তী ওনাকে হচ্ছে জনগণে ওনাকে চেয়েছে, তারপরে কিন্তু উনি জনপ্রতিনিধিতে আসা। ওকে। এবং আমি যখন পড়ালেখাটা করি মানে আমাকে অনেক কিছু স্বীকার করতে হয়েছে। যেমনভাবে আমি যে এখন হয়তো আমি চাচ্ছি এটা খেতে, সেই জিনিসটা কিন্তু পেতাম না, কারণ আমার পরিবারে একটা অনটন ছিল তখন, যখন আমি শৈশব থাকি। জমিটা আসলে আপনাদের ওখানে বন্টন হয় কিভাবে? মানে আপনাদের পাহাড়ে জমি চাষের যে ব্যাপারটা, পাহাড় তো আসলে ব্যক্তি মালিকানার ব্যাপার নাই বলতে। না, ব্যক্তি মালিকানা আছে, যেমনভাবে সেখানে হচ্ছে আপনার কিছু কিছু জেনারেল হোল্ডিং আছে, আর কিছু কিছু হচ্ছে আর হোল্ডিং আছে। আচ্ছা। তো এই জায়গাটা হচ্ছে পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণটাই করে হচ্ছে আমাদের প্রত্যেকটা 3 পার্বত্য জেলা হচ্ছে 3 সার্কেল থাকেন। আচ্ছা। যেটাকে আমরা আপনারা জানেন হচ্ছে রাজা। তো 3 রাজার মাধ্যমে তাদের অধীনস্থ থাকে হচ্ছে হেডম্যান। আচ্ছা। এবং এই জায়গাটা হচ্ছে হেডম্যানরাই হচ্ছে দেখাশোনাটা করে। সো আপনাদের আর্থিক সচ্ছলতার ব্যাপারটা যদি একটু আসি, ছোটবেলা এটা কেমন ছিল? আমার পরিবার কিন্তু আর্থিক সচ্ছলতা বলতে গেলে ছিলই না। আচ্ছা। মানে আমার নানি কিন্তু জমিদার ছিল, তো নানি অনেক সামাজিক কাজ করত। তো আমার দাদুও কিছু জায়গা জমি ছিল, সেই জায়গা জমি কিন্তু আমার মায়েরা চাষাবাদ করত। বাবা মা তারা হচ্ছে মাথার গাম পায়ে ফেলে চাষাবাদ করত। কটা ফসল হয় বছরে ওখানে? ওখানে তো 2 সিজনে ফসল হয়, ধান চাষ হয়, মানে আমাদের সমতল ভূমির মতোই কি? সমতল ভূমির মতো। আর জুম চাষটা হচ্ছে 1 সিজনে,
একবারই, সেখানে হচ্ছে মিশ্র ফল চাষাবাদ করা হয়। ওকে। আচ্ছা। যে আপনার জুম তো আপনারা হয়তো দেখেছেন, যে টিভিতে আমরা দেখেছি খুব সহজভাবে, মানে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু এই সুন্দরের ভিতরে কিন্তু অনেক কষ্ট, অনেক ঘাম কিন্তু জড়ে। যেমনভাবে আপনার একটা জুম চাষ করার আগে আমাদের পাহাড়িদেরকে প্রথমে হচ্ছে জায়গাটা হচ্ছে নির্ধারণ করা লাগে। জায়গা নির্ধারণ করার পর সেখানে হচ্ছে জায়গার আগাছাটা হচ্ছে পরিষ্কার করা লাগে, তারপরে আগুন ধরানো লাগে, মানে সেটা পুড়িয়ে ফেলা লাগে। সেই আগুন পোড়ানোর পর হচ্ছে প্রথম বৃষ্টি, সেই বৃষ্টির পরেই কিন্তু আপনার চাষাবাদটা, মানে ওই ধা দিয়ে হচ্ছে মিশ্র সব বীজগুলো হচ্ছে, যদি বৃষ্টি না হয় হবেই, মানে এটা একদম যারা করে তারা কিন্তু জানে যে কোন সময় আমাকে হচ্ছে পোড়াতে হবে, একটা নির্দিষ্ট সময় আছে, সে সময়ে হচ্ছে তারা জুমটা পোড়ায়। এবং যে পোড়ানোর মূল কারণটা হচ্ছে এটা হচ্ছে সার হিসাবে, হ্যাঁ হ্যাঁ সেটা তো বুঝতে পারছি, সার হিসাবে চলে যাবে। তো এরপর সেখানে অনেক মিশ্র এই যে ফার্টিলাইজার, মানে এই যে চাষাবাদটা, এখানে কি কোনো ফার্টিলাইজার ইউজ করতে হয়, মানে কোনো সার কীটনাশক এগুলো কি আগে কিন্তু ছিল না, কিন্তু এখন ট্রান্সফরমেশন আমরা হয়ে যাচ্ছি। আচ্ছা। এখন আগে টোটালি মানে অথেন্টিক বা অর্গানিক যেটা পেয়ে যেত, কিন্তু এখন আমরা কি করছি, মানে ওই সার দিচ্ছি, কীটনাশক দিচ্ছি, ইনক্লুড হচ্ছে, কিন্তু আগে ছিল না। এখনো দুর্গম এলাকায় কিন্তু ইনক্লুড হয় নাই, অনেক এলাকায় হচ্ছে সার একদম অথেন্টিক ভাবেই হচ্ছে। কিন্তু আমরা বাজারে গেলে হয়তো আপনারা যখন রাঙ্গামাটি বা তিন পার্বত্য জেলায় বা বান্দরবানে যখন ঘুরতে যান, তখন হয়তো যখন বাজারে যান ফ্রেশ সবজি পান, খুব আমরা আনন্দে খুশি করে নিই, কিন্তু এই আনন্দের পিছনে তারা কিন্তু ন্যায্যতাকে কিন্তু পায় না। মানে কি কি ফসল হয় জুম চাষে? এখানে হচ্ছে ধান হয়, তারপরে আপনার ভুট্টা হয়, তারপরে তিল হয়, তুলা হয়, তারপরে অনেক শাকসবজি আছে আরো। আচ্ছা, মিশ্র বিভিন্ন ফলও তো একসাথে একই জায়গায় হয় এগুলো? না, এগুলো আলাদা আলাদা আলাদা। স্বপ্ন কি দেখতেন ছোটবেলায় যে বড় হয়ে কি হবেন, কোথায় যাবেন, কি করবেন? মানে ছোটবেলায় প্রথম আমি যখন পড়ালেখা করতে যাই, যে যেমনভাবে বাবা আমাকে কিন্তু নিয়ে যাচ্ছে, কিন্তু বাবার মধ্যে একটা অবশ্যই কাজ করেছে যে আমি ছেলেটাকে যদি এক জায়গায় রাখি, বা আমাকে যদি বাবা যদি গ্রামেই রাখতো, বা যেমনভাবে লামাতে যদি ডিভাইড না করতো, তাহলে হয়তো আজকে আমি আপনাদের সাথে এখানে এসে এ ফ্লোরে এসে কথা বলার সুযোগটা হতো না। সেটি হয়তো বাবা ধারণ করতে পেরেছে। তো আমাকে ওই চেয়ারম্যান পাড়ারতে হচ্ছে আমি ক্লাস 3 পর্যন্ত পড়ালেখা করি। পরবর্তীতে বাবা আমাকে মানে বস করে, যে মানে তুমি খুব হ্যাংলা, তো তোমার মোটা হওয়ার জন্য তোমাকে হচ্ছে আমি একটা জায়গায় নিয়ে যাব। আচ্ছা। তো সেটা হচ্ছে আমার রাঙ্গামাটি জেলার রাজচলিউর উপজেলার অ্যাডভেন্টিস একটি আশ্রমে আমাকে হচ্ছে রেখে আসে। আচ্ছা। সেখানেই হচ্ছে আমার ক্লাস 4 এবং 5 আমি শেষ করি। এই যে বাবার নিত্য নতুন কৌশল নিচ্ছে, কিন্তু তার স্পৃহা, তার স্বপ্ন হচ্ছে আমার ছেলে শিক্ষক। সেজন্যই কিন্তু উনি আমাকে বুলিয়ে বালিয়ে হলে তো নিয়ে যাচ্ছে। তো আমি ক্লাস 5 সেখানে শেষ করার পর মিশনারি স্কুল। হ্যাঁ। আচ্ছা। আমি যখন ক্লাস 5-এ মানে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা মানে মাস পথেই বাড়ি থেকে একটা চিঠি আসে। তখন কিন্তু কোনো মোবাইলের যুগটা ছিল না, যে বাবা ইউপি চেয়ারম্যান নির্বাচিত। তো তখন ওখান থেকে আমি আসার পর হচ্ছে আপনার ক্লাস 5টা শেষ করে আমি আবার হাই স্কুল জীবনটা হচ্ছে আমার লামা সরকারি উচ্চ বিদ্যালয়, সেখানেই আমি শুরু করি। সেখান থেকে 2009 সালে এসএসসি, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট হচ্ছে 2011 সালে আমার লামা মাতামুহুরী কলেজ থেকে হচ্ছে আমি শেষ করি। 2012 সালে আমি শিক্ষকতা পেশায় ঢুকি। তো এবং সেই শিক্ষকতা পেশায় আমাকে প্রথম পোস্টিং দেওয়া হয় থানচি উপজেলার দুর্গম হারিরামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষক হবেন এই পেশা আসলে বেছে নিলেন কেন, বা কেন ইচ্ছা করলো যে শিক্ষকতা করবেন? না, আমি শিক্ষার জন্য ছোটবেলায় আমি যে কষ্টটা ভোগ করেছি সেটা আমাকে খুব নাড়া দিছে। কারণ আমি ছোটবেলায় নিজের গ্রাম ছেড়ে, নিজের পাড়ার শৈশব, মানে আমার বাল্যকালের বন্ধুকে ছেড়ে আমি চেয়ারম্যান পাড়ায় পাড়ি জমাইছি। সেখানে আমার কোনো পাহাড়ি মুখ নেই, সবাই আমার অন্য সম্প্রদায়, মানে বাঙালি সম্প্রদায়ের।
তাদের সাথে আমি বড় হয়েছি। সেখানেও আমি বেশি দিন কিন্তু টিকতে পারিনি, মাত্র 3 বছর। এরপর আমি চলে যাই সেই রাজচলিতে, একটা জেলা পার হয়ে আরেকটা জেলায়। এই যে শিক্ষার জন্য আমার যে একটা ত্যাগ, আমি মনে করি আমি তখন থেকে ভাবলাম যে না, আমি শিক্ষকতায় পেশায় হচ্ছে আমি ডুববো। আপনার আগে আরো এমনি আপনাদের সম্প্রদায়ের কোনো শিক্ষক ছিলেন না এমনি? না, আচ্ছা। মানে আমাদের সেখানে হচ্ছে এই শিক্ষার জন্য শুধু আমি না হয়তো পড়ালেখা করার সুযোগ পেয়েছি, কিন্তু পাহাড়ে আরো আরেকটা বিষয় আমাকে হচ্ছে এই শিক্ষকতা পেশার ঢোকার পিছনে আরেকটা আমাকে আকৃষ্ট করছে, যে আপনারা হয়তো যেটা দেখেছেন যে ভাষাগত। আমার অনেক পাহাড়ি ভাই বা পাহাড়ি বোন বা পাহাড়ি সন্তান, তারা কিন্তু আপনি সেখানে ধরেন অন্য ধর্মাবলম্বী একজনকে দিলেন টিচার হিসেবে, নিয়োগ করলেন। যেমন ধরেন আমার গ্রামের স্কুলে সে এসে কিন্তু বাংলা ভাষা বলবে, কিন্তু আমার সেই পাহাড়ি ভাই বা পাহাড়ি বোন কিন্তু বাংলা ভাষাতে কিন্তু তার কাছে মাতৃভাষা না, সেকেন্ডারি ভাষা। তার নিজস্ব একটা মাতৃভাষা আছে। তো আমি মারমার ছেলে হয়ে যদি আমি মারমা এলাকায় যদি টিচার করি, তাহলে আমি ওই ছেলেদেরকে কিন্তু খুব সহজে মাতৃভাষার মাধ্যমে সে কারিকুলামটা আমি শিখাতে পারবো। আচ্ছা। তাকে আমি খুব সহজে বোঝাতে পারবো, যেটা বাংলা ভাষা দিয়ে আমি বোঝালাম, ছেলেরা জি জি বললো, আমি পড়ে গেলাম, সে আয়ত্তটা কিন্তু তারা করতে পারবে না। তো যার কারণে আমি ভাবলাম যে আমি যদি শিক্ষকতার পেশায় ছোটকাল থেকে আমার ওই পড়ালেখাটাই হচ্ছে আমাকে যে কষ্টটা দিছে, তখন থেকে আমি মনের মধ্যে সঞ্চয় করে নিয়েছি যে আমি শিক্ষকতা পেশায় ঢুকবো। কিন্তু আমার বাবার স্বপ্ন ছিল হচ্ছে লয়ার বানানো। আচ্ছা। কিন্তু বাবার স্বপ্নটা হয়তো আমি পূরণ করতে পারি নাই, কিন্তু যেটা করছি তিনি এখন কিন্তু অনেক স্যাটিসফাই। আপনি আপনার সমাজের লোকজনদেরকে নিয়েও চিন্তা করেছেন, এবং আপনার সঙ্গে কথা বুঝি বলে আমরা বুঝতে পারছি যে ইউ আর ভেরি কাইন্ড হার্টেড। এই যে নাই পানি নাই, সমাজের মানুষের এখানে সমস্যা হচ্ছে, এবং যেটা হয় না, আমরা ছোটবেলা থেকে একটা সমস্যা দেখে বড় হতে হতে আমাদের কিন্তু ওটা আমরা অভ্যস্ত হয়ে যাই যে না এটাই তো এরকম। পরিবর্তনের কথা কিন্তু খুব কম মানুষ মানে চিন্তা করে। তো সেক্ষেত্রে আপনার পরিবর্তনের কথা চিন্তা হলো, আপনি স্কুল প্রতিষ্ঠা করলেন, এগুলো শুরুটা হলো কিভাবে, গল্পটা কি আসলে? তো যেটা বলছিলাম শুরুতে, যে আমি পড়ালেখা করতে গিয়ে আমি আমার মাতৃভাষাকে কিন্তু ভুলে গেছি। তো আমার মাথায় একটা হয়তো বুট চেপে বসছে যে আমার মাতৃভাষাটাকে হচ্ছে আমাকে আগে আয়ত্ত করতে হবে। তো যার কারণে আমি সবসময় ছুটে যেতাম, মানে শব্দগুলো আবার আমার মাথায় সংরক্ষণের জন্য আমি ছুটে যেতাম। তো এই মারমা পাড়ায় তো যেতাম, তো ভাবলাম যে সবসময় তো মারমাদের গল্প শুনি, আমার সম্প্রদায় তো মারমা, কিন্তু আমি যদি শুধু মারমা নিয়েই থাকি তাহলে অন্য সম্প্রদায়ের গল্প শোনা তো আমার হবে না। তো আমি হাই স্কুল লাইফে হচ্ছে বাবার কাছে আবদার করি যে আমাকে একটা ক্যামেরা কিনে দেওয়ার। তিনি আমাকে হচ্ছে, আমার এখনো মনে আছে, ক্যানন 700D তিনি আমাকে কিনে দিয়েছেন। এরপর হচ্ছে আমি ছবি তোলার জন্য ছুটে যেতাম সেই হাই স্কুল লাইফ থেকে। তো এই ছবি তুলতে গিয়ে, ফটোগ্রাফি করতে গিয়ে পাহাড়ের অনেক গল্প আমি দেখতাম এবং অনুধাবন করতাম। কিছু ছোট ছোট গল্প শুনতে চাই। যেমনভাবে এই যে যেটা আপনারা বললেন পানি, আমার এক পাহাড়ের মা এবং পাহাড়ের এক বোনকে পানির জন্য কিন্তু 100 মাইল পাড়ি দিয়ে পানি নিয়ে আসা লাগে। পানি নিয়ে আসলো, পানি পেল, কিন্তু সে পানি কতটুকু নিরাপদ? আমার চোখের সামনে যে এই যে মানে কিছুদিন আগে যে নলকূপটা আমি পাড়াবাসীকে হ্যান্ডওভার করেছি, তিংলার পাড়া, এই তিংলার পাড়ার মানুষ যে মানে তাদের বর্ষাকালের আগে মানে মাস থেকে হচ্ছে তারা হচ্ছে বাদ দিয়ে দেয়, মানে পানিটা হচ্ছে সংরক্ষণ করে রাখে, জিরির পানি। সেই জিরিতে মানুষ গোসল করে, বাচ্চাদের কাপড় চোপড় সেখানে ধোয়া হয়, তারপরে সেখানে পশুদের, আমাদের গৃহপালিত পশু সেখানে গোসল করে। সে পানি গেমে গেমে নিচে একটা রিং, 1 ফুটের একটা রিং,
সে রিংয়ে হচ্ছে পানিটা জমা হয়, সে পানিটা তারা খায়। আচ্ছা, তাহলে আবার একটু চিন্তা করুন। এবং কিছু কিছু এরিয়া আছে যে মানে যারা থাকেন পাহাড়ে বা আপনারা গেলে হয়তো অনেকে শৌখিনতার সহিত দেখেন, কিন্তু তাদের জীবনযাপন কষ্টের। কিন্তু তাদের সেই জীবনযাপনের গল্পগুলো, এই পানির জন্য যে একটা সংগ্রাম, অনেক যুদ্ধ করা লাগে তাদের, অনেক অসুখ হয় না, রোগ বালাই হয় না এতে? হয়, কিন্তু খেতে খেতে অভ্যস্ত হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়। শরীরের যেভাবে মধ্যে আমরা বলি না, resistance করে, হ্যাঁ। গাইতে গাইতে গায়ক, তারাও খেতে খেতে তাদেরকে আর রোগ, হয়তো এখন শরীরের শক্তি আছে, রেজিস্ট্যান্স গ্রো তখন হচ্ছে কিছু হচ্ছে না, কিন্তু একটা সময় অবশ্যই মাসবি অবশ্যই রোগ হবে। কারণ বয়সটা যখন আমার শরীরে যখন এনার্জিটা কমে আসে, তখন হচ্ছে সেই রোগগুলো কিন্তু গ্রাস করে, ইমিউন সিস্টেম যখন এবং দুর্বল হয়ে যায়। সেই সময়ে তাকে আর মানে ট্রিটমেন্ট দিয়ে যে তাকে যে ফিরিয়ে নিয়ে আসা, সেই সময়টা আর পায় না। আর আমার পাহাড়ের চিকিৎসা, আপনাদের এখানে হয়তো অনেক সুযোগ সুবিধা আছে, মোবাইলটা পকেট থেকে নিয়ে টিপ দিলাম, অ্যাম্বুলেন্স চলে আসলো, ফায়ার সার্ভিস চলে আসলো, অনেক সুযোগ সুবিধা আছে। কিন্তু আমার পাহাড়ের যারা দুর্গমে থাকেন, যে শিক্ষা যেমন তাদের কাছে অনেক এলাকায় যে স্বপ্ন, এই যে 53 বছরের মাথায়, মানে 54 বছরের মাথায় যে স্কুলটা আমি এই বছর 2025 সালের 27শে ফেব্রুয়ারি পাড়াবাসীকে দিয়েছি, সে এলাকায় 2টা ওয়ার্ডে একটা স্কুল নাই। সরকারি তো দূরের কথা, একটা বেসরকারি স্কুল নাই। সেখানে আমাকে হচ্ছে আমার এক ছোট ভাই, সে আমাকে হচ্ছে ইনভাইট করেছিল। সে আমাকে বলেছিল যে দাদা আপনি একদিন আসেন, আমার এলাকা একটু ঘুরেন, দেখেন যে আপনি যদি মনে করেন যে এখানে একটা স্কুল করা উচিত, তাহলে তখন আপনি উদ্যোক্তা নিয়ে। তার নাম হচ্ছে সাকলাম। সে আমাকে ইনভাইট করেছি বিদায় আমি কিন্তু জেনেছি সেই গল্পটা। আমি আবার অবজার্ভ করে, আমি কোনো কিছু করার আগে আমি সেখানে যাই, আসলে এখানে কি করা উচিত নাকি অনুচিত, কতটুকু গুরুত্ব, সেটা আমি আগে অনুধাবন করি। আপনার কাজের শুরুটাই হয়েছিল স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে নাকি? হ্যাঁ, না, আমার শুরুটা হয়েছিল হচ্ছে আমি যখন ছবি তো তুলতেন, ছবি ভিডিও ছবি তোলা, তারপরে হচ্ছে আমাকে এই সব কাজে আমাকে ইনক্লুডটা করে হচ্ছে তখন আমি লেখালেখি করতাম খুব। আচ্ছা, ফেসবুকে সামাজিক ভার্চুয়াল আছে, আমি খুব লেখালেখি করতাম। লেখালেখি করতে গিয়ে আমার পাড়ার আমার এক মামাতো বোন ব্রেন টিউমারে আক্রান্ত হয়। আচ্ছা, তো যেহেতু আমি বাইরে পড়ালেখা করেছি, মানে বাইরে বলতে কি দেশের বাইরে না, বাংলাদেশের ভিতরে, কিন্তু আমার গ্রামের থেকে যেহেতু আমাকে সবাই বলে যে তুমি একটু তাকে ট্রিটমেন্ট করার জন্য একটা উদ্যোগ না, তখন আমি ফেসবুকে একটা ইভেন্ট ক্রিয়েট করি। যেভাবে আমরা কোনো জায়গায় ঘুরতে গেলে আপনারা ইভেন্ট করেন, সেভাবে হচ্ছে আমি ইভেন্ট ক্রিয়েট করি এবং সহযোগিতার জন্য সবার কাছে হচ্ছে সেই ইভেন্টের মাধ্যমে হচ্ছে ফোকাসটা তুলি। আচ্ছা, তো এটা করতে গিয়ে অনেক মানবিক সহযোগিতা সংস্থানের সাথে হচ্ছে আমি ইনক্লুড হয়ে যাই। যেমনভাবে স্বেচ্ছাসেবী সংগঠন, কেউ ব্লাড ব্যাংক, দাদা আপনি আমাদের সাথে কাজ করেন, তাদের সাথে কাজ করি, অনেক সময় মেডিকেল ক্যাম্প, এভাবে কাজ করতে 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 এই যে পাহাড়ের ঘুরার, পাহাড়ের গল্প শোনার, মানে সে স্পৃহাটা আরো হচ্ছে আমাকে অনুপ্রেরণা যোগায়। তো এই একটা দিন আমি ঘুরতে যাই আমার এলাকায় চংকক মুড়োপাড়ায়। তো সেখানে গিয়ে আমার এক বন্ধু আছে, তার সাথে আমার সেদিনই হচ্ছে পরিচয়, ফ্রিল্যান্সার শাহরিয়া পারভেজ। তো তাকে গিয়ে দেখি সে পাড়ার মৃত ছেলেদেরকে হচ্ছে পড়াচ্ছে। আচ্ছা, তো আমি যেহেতু সে এলাকার চেয়ারম্যানের ছেলে, সে আমার কাছে অবশ্যই আবদার করে, দাদা আপনি সব আমরা একসাথে কাজ করি। তা আমার মনের মধ্যে আমি নিজেকে প্রশ্ন করি, কি করলাম আমি এলাকার ছেলে হয়ে এলাকার জন্য কিছু করতে পারতেছি না, কিন্তু আমার এলাকার বাইরে থেকে এসে আমার পাহাড়ি ভাই বোনদের জন্য তারা চিন্তা করতেছে, এটা আমাকে খুব ভাবায়। আচ্ছা, তো তখন আমরা দুজন ভাবলাম, তখন হচ্ছে আমাদের 3জন স্টুডেন্ট, কিন্তু আচ্ছা, একটা মাচাঙ্গরে, মানে পাড়ার ভিতরে মাচাঙ্গরে হচ্ছে স্টার্টিং। তো পরবর্তী আমরা 2জন চিন্তা করি যে এটাকে কিভাবে আমরা প্রসার করব। তো চিন্তা করার পর আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে 2 টাকা। 2 টাকা হচ্ছে 2 টাকার বিস্কুট দিতাম, কারণ মৃত সম্প্রদায় আমাদের পাহাড়ের মধ্যে বান্দরবনের সবচেয়ে হচ্ছে শিক্ষা, চিকিৎসা সব দিক দিয়ে হচ্ছে
আমার এই জাতি গোষ্ঠীরা হচ্ছে পিছিয়ে আছে আচ্ছা। এবং তারা থাকিও দুর্গমে, যেখানে কোনো সড়ক যোগাযোগটা হচ্ছে খুব ডিফিকাল্ট, কঠিন। তো সেই জায়গায় তার সাথে আমি বসে কথা বললাম যে কি করা যায়, আমরা কিভাবে এটা এগোতে পারি বা তাদেরকে আরো অ্যাডভান্স করতে পারি এই শিক্ষার কাজে। এবং ওরা কি করে, এই জুম চাষটা যখন হয় তাদের ছেলে মেয়েদেরকে, স্কুল তো নেই সে জায়গায় তারা কি করে জুমে তাদের ছেলে মেয়েদেরকে কিন্তু নিয়ে যায় বাবা মারা। স্কুল তো নাই, যার কারণে নিয়ে যাচ্ছে। তার ছেলে কি হচ্ছে, তার বাবা যা কাজ করে, তার মা যা কাজ করে সেটাই কিন্তু মাথায় ঢুকে, পরবর্তীতে তার সেই শিক্ষাতে হচ্ছে আসা হয় না। কয়েকজন সচেতন পরিবার, আমি তখন ওই স্কুলে আসা যাওয়া করতাম। আসা যাওয়া করতে গিয়ে বর্ষাকালে আরেকটা খুব আমাকে নাড়া দিছে, সেটা হচ্ছে জিরি দিয়ে তারা ভেলাই করে স্কুলে যাচ্ছে। আমরা যে জায়গায় পামুন থারকলা স্কুল করি, সেই স্কুল থেকে সরকারি স্কুল প্রায় আধা ঘন্টার মতো, কিন্তু একটা জিরিকে হচ্ছে 4 বার পার হওয়া লাগে। আচ্ছা। এবং বর্ষাকালে তারা বেলাই করে জীবনের রিস্ক নিয়ে স্কুলে যাচ্ছে, কিন্তু অনেক সময় তাদের ফেরা হয় না, তারা ওই মারমা পাড়ায় হচ্ছে থেকে যাওয়া লাগে। তো ওইটা আমাকে খুব ভাবায়, না আমাদেরকে হচ্ছে অবশ্যই এখানে একটা স্কুল করতে হবে। তখন শাহরিয়া পারভেজ সহ আমাদের পামুং টিমে যারা যারা শুরুতে ছিল সবাইকে নিয়ে হচ্ছে আমরা মিটিং করি যে কি করা যায়। পরবর্তীতে আমরা হচ্ছে সেই স্কুলটাকে হচ্ছে একটা ভবনের দিকে দাবিত করার জন্য এবং বাচ্চাদেরকে স্কুলে মানে শিক্ষা জিনিসটাকে হচ্ছে বোঝানোর জন্য আমরা হচ্ছে 2 টাকা ইনভেস্টমেন্ট করি, 2 টাকার বিস্কুট। ওই 2 টাকা বিস্কুটটা যখন দিই, বিস্কুট খাওয়ার জন্য হলে তারা কিন্তু সেই তঙ্গরে এসে পড়ার জন্য পাড়ি জমায়। আচ্ছা। আস্তে 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 দেখতেছি যে যখন 3 জন থেকে 4 জন হলো, 4 জন থেকে 5 জন হলো, এবার করতে 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 আমাদের একটা সময় 10 জন প্লাস হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমার আর সে তঙ্গরে আর হচ্ছে না। আচ্ছা। তো পরবর্তীতে আমরা সবাই আলোচনা করে 3 সেটে গেলাম, মানে 3 কক্ষের 3 দিয়ে। তো তখন হচ্ছে চারপাশে হচ্ছে বাঁশের বেড়া, উপরে ছাউনিটা হচ্ছে 3 দিয়ে। তো সেখানে যখন স্কুলটা যখন করি, পাড়ার যারা আছে তাদের অভিভাবক এবং আমরা যারা পামুং টিমে আছি এবং সমাজ জনপ্রতিনিধি যারা আছে সবার থেকে আমরা অর্থ সংগ্রহ করে স্টার্টিংটা করি। মানে স্কুলটা হওয়ার পর 15 জন হয়। এর আশেপাশে হচ্ছে 5টা পাড়া আছে আমাদের পামুং স্কুলের আশেপাশে, দেখতেছি যে দিন দিন বাড়তেছে। এবং আমরা পাড়ায় গিয়ে হচ্ছে তাদেরকে সচেতনতা করতাম যে আপনাদেরকে হচ্ছে আমাদেরকে সমাজটাকে পরিবর্তন করতে হলে আমাকে হচ্ছে শিক্ষাটা হচ্ছে প্রথম। তো তাদেরকে সেই জিনিসটা আমরা কিন্তু মাথায় ঢুকাই এবং পাড়াতে গিয়ে তাদের সাথে অনেক সচেতনতা হচ্ছে মিটিং করি, কর্মশালা করি। তো একটা পর্যায়ে তারা তাদের ছেলে মেয়েকে আর জমি নিয়ে যায় না, তারা তাদের ছেলে মেয়েকে শিক্ষার জন্য আমাদের পামুমে নিয়ে আসে। এবং ওই ছাউনি হওয়ার পর সেই স্কুলের নামটাই রাখে হচ্ছে আমরা পামুং থারকলা। এটা হচ্ছে একটা ম্নো ভাষায়। তো ম্নো ভাষায় পামুং থারকলা, সেটার বাংলার অর্থ হচ্ছে কুড়ি থেকে ফুল ফুটানো। তো আমরা শুরু করি সেই কুড়ি থেকে ফুল ফুটানোর যাত্রা। তো আস্তে আস্তে আমাদের স্কুলে, আমাদের পাঠশালায় দিন দিন হচ্ছে দেব শিশুর সংখ্যা হচ্ছে বাড়তে থাকে। তো পরবর্তীতে দেখি আমাদের 3 সেটেও সংকুলন হচ্ছে না। তখন আমরা আবার আমরা যারা যারা আছি পামুং টিমে, আমরা সকলে আবার ভার্চুয়ালে হচ্ছে মিটিংয়ে বসলাম যে কি করা যায়। তখন আমরা চিন্তা করলাম যে না, আমরা বাংলাদেশে এমন স্কুল নাই বা এমন একটা প্রতিষ্ঠান নাই, এমন একটা প্রতিষ্ঠান আমরা তৈরি করব যে ইকু বেসে। তো তখন আমাদের বুয়েটের সায়ন সুর এবং হচ্ছে কৌশিক দত্ত, ওনাদের সাথে হচ্ছে আমরা বসি যে কিভাবে আমরা ইকু বেসের একটা 2 তল ভবন স্কুল করা যায়। আচ্ছা। তো বসার পর দেখি যে মানে কস্টিংটা প্রায় আমাদের অনেক টাকা লাগবে। তো এখন আমাদের সে টাকা জোগাড় করার জন্য আমরা প্রথম স্টার্টিংটা করি বাচ্চাদের হাতের ছোঁয়া দিয়ে। আমরা বিভিন্ন চিত্রশিল্পীদেরকে হচ্ছে আমাদের পামুং স্কুলের পক্ষ থেকে হচ্ছে ইনভাইটেশন করি। তো সেখানে বাচ্চারা হচ্ছে রং দিয়ে খেলা করে, সেটাকে চিত্রশিল্পীরা ফ্রেমিং করে সেটাকে হচ্ছে আমরা সেল দিই। কারণ আমার পামুং স্কুলের জন্য আপনি ধরেন একটা সহযোগিতা করলেন, স্পন্সর করলেন, তার বিনিময়ে আপনি যদি বাচ্চাদের একটা স্পর্শ যদি আমরা দিতে পারি, আমাদের একটু ভালো লাগে। তো
তো সেই আর্ট ক্যাম্পটাই হচ্ছে আমাদের নাম ছিল বাচ্চাদের, মানে মোদের স্কুল মোরাইগুড়ি। বাহ। মানে তাদের সে ছবিটাকে আমরা 3টি ভাগে হচ্ছে ভাগ করি, ফল, ফুল, তারপরে হচ্ছে কলি। তো প্রত্যেকটা স্টেপের মূল্যটা হচ্ছে অন্যরকমের ছবিগুলো। সেই ছবিগুলো আমরা হচ্ছে অনলাইনে সেল করি। তো সেই ছবিগুলো সেল করে আমাদের একটা ফান্ড জোগাড় হয়। তারপরে আমরা পাড়াবাসীর সাথে বসি মিটিংয়ে, যে পাড়াবাসীরা কি কি কন্ট্রিবিউট করতে পারবে। তো এই আর্কিটেকচার আমাদেরকে এতটা বাঁশ, এতটা গাছ, এত বার হচ্ছে ছন, তো ওই এস্টিমেট তো দিল। সেই অনুপাতে প্রত্যেকটা অভিভাবক তারা কন্ট্রিবিউট করেছে এবং তারা স্বেচ্ছাশ্রম দিয়েছে, পারিশ্রমিক ছাড়া। কারণ তারা বুঝতে পেরেছে যে মানে এই স্কুলটা তো আমাদের, এই স্কুলটা তো আমাদের ছেলে মেয়েদের জন্য করা হচ্ছে। তারা সেভাবেই কিন্তু খুব স্বতঃস্ফূর্ত আনন্দ নিয়ে তারা কিন্তু স্কুলে কাজ করেছে। তো শেষমেশ আমরা আর্ট ক্যাম্প করলাম এবং আমরা বামুং টিমে আমরা যারা আছি আমরাও নিজেরাও কন্ট্রিবিউট করলাম, পাড়াবাসীও কন্ট্রিবিউট করলো। তারপরেও দেখতেছি আমাদের অর্থ হচ্ছে না সংকলন। তখন 2021 সালে তখন হচ্ছে করোনা চলছে। ঢাকাতে হচ্ছে আমরা পামুয়ের জন্য গান স্লোগান দিয়ে হচ্ছে ব্যান্ড করি, মানে একটা অনুষ্ঠান করি। সেখানে যে টিকিটগুলো হচ্ছে আমাদের সেল হবে, সেই টিকিটের অর্থ আমাদের স্কুল ঘর নির্মাণে চলে যাবে। তো সেখানে অনেক শিল্পী এসেছেন, গিয়েছেন এবং আমাদের পাশে দাঁড়িয়েছেন। এবং আমাদের একটা পর্যায়ে আমাদের সে অর্থ দিয়েই হচ্ছে আমরা দ্বিতল ভবন পামুং থারকলা হচ্ছে প্রতিষ্ঠিত করতে পারি। এখন আমরা সম্পূর্ণ যে ডিজাইনিং আজও করতে পারিনি, মানে আমাদের অর্থের ঘাটতির কারণে। এই পামুংটা কতজন ছেলে মেয়ে পড়াশোনা করছি 4টা স্কুলে? 4টার মধ্যে আমার পামুমে এখন 50+ এবং করোনার আগে 120+ ছিল। করোনার পর হচ্ছে আমাদের একটা বড় ধাক্কা দেয়। তো এর পরবর্তীতে হচ্ছে আমি যখন দেখতেছি যে পামুমে আমাদের একটা টিম আছে, আমি অনুধাবন করলাম যে না, আমি যদি পামুংকে নিয়েই যদি থাকি তাহলে অন্য জায়গায় যারা আছে তারা কি হবে, যেখানে এখনো শিক্ষা পুষতে পারে না শিক্ষার আলোটা। তো আমার এই গল্পগুলো আমি কি করতাম, আমার সেই উথয় বয়েজার পেজে হচ্ছে সবাইকে শোনাতাম। এবং অনেক ছেলে মানে যারা হয়তো মধ্যবিত্ত ফ্যামিলি, তারা হয়তো পড়ালেখা করছে, তারা আমার এই ভিডিওগুলো দেখার পর তাদের এলাকার, মানে আমাদের এলাকায় হচ্ছে শিক্ষার আলো এখনো ঢুকে নাই, আপনি একটু ভিজিট করুন। এভাবেই হচ্ছে আমার ছুটে চলা। আচ্ছা। তো পরবর্তীতে আমি সেকেন্ড স্কুলটা করি হচ্ছে চেন্নাই। এটাও হচ্ছে মূল বাচ্চাদের, এবং চেন্নাই এটা হচ্ছে মূল ভাষা এবং এর বাংলার অর্থ হচ্ছে জাতির আলো। আমি চাই প্রত্যেকটা শিশু একদিন আমাদের জাতির আলো হোক। তো সেখানে পড়ালেখা করছে, এক কক্ষ বিশিষ্ট। এবং সেই গল্পটা হচ্ছে আমি যখন সেই হাই টিচারে যখন 2013 বা 14 সালে ওই যে আমার মামাতো বোনের যেটা ব্রেন টিউমার আক্রান্ত, ট্রিটমেন্টের জন্য যখন ইভেন্ট ক্রিয়েট করেছিলাম, তখন আমার কিছু শুভাকাঙ্ক্ষী ছিল। তো এবং তার মধ্যে একজন ছিল সিঙ্গাপুরের ফরেনার। আচ্ছা। তার নাম হচ্ছে বেনচং। তিনি আমার সাথে অনেক আমার কাজকে হচ্ছে সাপোর্ট দিয়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে। তো স্যারকে আমি মেল করেছিলাম যে স্যার, আমার তো অর্থ নাই, একজন প্রাইমারি স্কুলের টিচারের বেতন কতটুকু সেটা আমরা সকলেই জানি। তো আমার যতটুকু সামর্থ্য, সে সামর্থ্য তো আমি কন্ট্রিবিউট করি, তার পাশাপাশি একটা স্কুল নির্মাণ করা আমার একার পক্ষে কোনোদিন সম্ভব না। তো আমি সে চেন্নাই স্কুল ভিজিট করার পর আমি স্যারকে হচ্ছে মেল করি যে স্যার, এই জায়গায় আপনি যদি একটা স্কুল করে দেন, তাহলে এখানকার অনেক বাচ্চারা, 4টা পাড়ার ছেলে মেয়ে শিক্ষার আলোটা পাবে। তো তিনি আমাকে বলে যে খরচ কেমন হবে। আচ্ছা। তো আমি যারা মিস্ত্রি তাদের সাথে বসলাম, কত খরচ হতে পারে। এখন আমি স্কুল দিলে তো হবে না, স্কুলের সাথে আমার স্কুলের আসবাবপত্র আছে, শিশুদের ড্রেস আছে, শিক্ষা উপকরণ আছে। তো
তো সব মিলাই আমি ওনারে বললাম 1,20,000 মধ্যে হয়তো হতে পারে। তো এই কোথায় 1,20,000 না, আমি 1,00,000 টাকা তোমার জন্য পাঠাচ্ছি। তিনি আমার কাছে পাঠানোর পর ওনার সেই পাঠানো অর্থ দিয়ে আমি এক কক্ষের একটা স্কুল ঘর নির্মাণ করি এবং বাচ্চাদের জন্য ড্রেস, ব্যাগ, শিক্ষা উপকরণ, এই 4টা পাড়ার ছেলেমেয়েরা হচ্ছে স্কুলে আসা শুরু করে। তো আমি যে সকল স্কুলগুলো করি যাই এবং তাদের আমি ছুটি যখন পাই, মানে আমাদের তো এখন সাপ্তাহিক ছুটি হচ্ছে শুক্র এবং শনিবার। তা আমার বৃহস্পতিবার আমার স্কুল শেষ, আমি মেরে চলে যাই সেই স্কুলে, যে স্কুলগুলো আমি করি। তো যাওয়ার পর দেখি, তো একদিন সেখানে গিয়ে দেখলাম যে আমাদের ছেলে মেয়েরা যখন স্কুলে পাড়ি জমায় বা স্কুলে যায়, খুব সুন্দরভাবে ড্রেস পরা, কাঁধে ব্যাগ, মানে একটা ছেলে যাওয়ার যে স্কুল নেই। কিন্তু সেখানে গিয়ে বেশ কয়েকজনকে আমি পেলাম কি আমাদের বাজার ব্যাগ 10 টাকা, আমরা বাজার করতে গেলে যে ব্যাগটা নিই সে ব্যাগ নিয়ে ছেলেরা স্কুলে আসছে। তো সেটা নিয়ে আমি আবার সেই গল্পটাকে আমি আমার ক্যামেরার মধ্যে বন্দি করে ফোকাস করি। পরবর্তীতে আমার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের জন্য শিক্ষা উপকরণ স্বরূপ ব্যাগ, তারপরে জুতা পাঠায়, মানে খালি পায়ে স্কুলে আসে। তো এইভাবেই হচ্ছে চেন্নাইটা করি। চেন্নাইটা করার পর যে রেওপাড়া আশা হোপনু, এই স্কুলের উদ্যোগটা নিয়েছে ফার্স্ট হচ্ছে হোসেন সোহেল। তো এই দাদার সাথে আমার পাহাড়ে অনেক কাজ করা হয়। তো তিনি আমার পামুং স্কুলে একদিন ঘুরতে আসেন। তো আমি দাদাকে বলি, দাদা আপনি তো পাহাড় নিয়ে অনেক প্রাণ প্রকৃতি নিয়ে কথা বলেন, যদি কিছু স্কুল করি আমরা সবাই মিলে, শিক্ষার আলো, পাহাড়ে অনেক ছেলে শিক্ষার আলোয় আলোকিত হবে, আপনি এটা একটু অনুধাবন করেন। তো তিনি এরপর হচ্ছে আমাকে জানালো যে আমরা একটা স্কুল করব। এটা হচ্ছে আপনার বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নে, এবং এটা এমন সীমান্ত এরিয়া, মানে আলীকদম থেকে যদি যাই হাঁটেন তাহলে 7.5 ঘন্টা, নাইক্ষ্যংছড়ি থেকে হাঁটলেও 7.5 ঘন্টা। আচ্ছা। এবং ওই পাশে দক্ষিণ পাশে হচ্ছে মায়ানমার সীমান্ত। সেখানে কোনো বাংলাদেশের পতাকা কোনোদিন উড়ে নাই, জাতীয় সঙ্গীত কোনোদিন গাওয়া হয়নি, আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত তারা শুনিয়ে নেই। তো পরবর্তীতে এই স্কুল হওয়ার পিছনের গল্পটা হচ্ছে সেই রেওপাড়া স্কুলের সোহেল ভাই হচ্ছে সেখানে একদিন ঘুরতে যাই। ঘুরতে যাওয়ার পর একটা বাচ্চাকে হচ্ছে একটা বড়ুয়া ফ্যামিলি নিয়ে যায় পড়ালেখা করাবে বলে, কিন্তু তারা তাকে নিয়ে গেছে সেখানে পড়াচ্ছে, কিন্তু তার বাবাকে সে দিন দিন ভুলে যায়। এবং একটা সময় তার বাবা রাত্রেবেলা মাছ খুঁজতে গিয়ে জিরি থেকে পড়ে মারা যায়। এবং সেই ছেলেটা তার বাবা মাকে যে ভুলে গেছে সেটা প্রমাণিত হয় তার বাবা মরার পর। তার মা হচ্ছে তার ছেলেকে শেষ দেখার জন্য, মানে বাবার লাশ মুখটা হচ্ছে শেষ দেখানোর জন্য হচ্ছে ডাকতে যায়। তখন কিন্তু আর ছেলে তার পাহাড়ে মায়ের কাছে আর আসতে চায় না। যে মা তাকে জন্ম ধারণ করছে তাকে আর সে চিনে না। একটা পর্যায়ে মানে সে মারাও ছাড়বে না, এই মাও তার ছেলেকে নিয়ে যাবে। খুব টানা হেসরা হয়, খুব করুণ। তো একটা ছেলে পড়ালেখার করার জন্য যদি তার জন্মদাতা পিতা এবং জন্মযাত্রী মাকে যদি ভুলে যায়, এবং সে শিক্ষার অভাবটা সেখান থেকেই হচ্ছে আমরা শুরু করি। এবং আমরা যারা সেই রেওপাড়া স্কুলে আমরা যে টিমটা ছিলাম, আমরা সেদিনই ঠিক করি যে এই স্কুলটা উদ্বোধন করবে আমাদের সেই মা, যে মা তার ছেলেকে শিক্ষার জন্য হারিয়েছে, সেই ছিল আমাদের সেই দিনের প্রধান অতিথি। তাকে দিয়েই হচ্ছে আমরা স্কুলটা হচ্ছে উদ্বোধন করিয়েছি। এবং এই রেওপাড়া স্কুল করতে গিয়ে আমি এই আশা হুপনুং, যে আপনি যেটা বলতেছেন, এই আশা হুপনুং বাংলাদেশের যিনি চেয়ারম্যান
ফাউন্ডেশনের তিনি হচ্ছেন সৈয়দ শাকিল। আচ্ছা। তিনি হচ্ছে আমাদের বাংলাদেশের একজন, কিন্তু তিনি থাকেন হচ্ছে জার্মানিতে। তো জার্মানির ভাষায় হোপনুং এর অর্থ হচ্ছে আশা। হোপনুং হচ্ছে জার্মানি ভাষা, তার বাংলা অর্থ হচ্ছে আশা। আশা, হ্যাঁ। তো ওনার সাথে হচ্ছে আমার পরিচয়টা হয়। এবং স্কুলগুলো কি এখন চলছে? আপনি কি টেক কেয়ার করতে পারেন? চলছে টেক কেয়ার, মনে করেন এখন আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে এবং যারা শিক্ষানুরাগী, আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি সেগুলোকে হচ্ছে টিকিয়ে রাখার। এবং আমি এখানে একটা জিনিস ইনক্লুড করি, যেটা আপনাদের মাছরাঙ্গার টেলিভিশনের মাধ্যমে যেটা জানাতে চাই, আমি প্রত্যেকটা স্কুলের মধ্যে ফ্রি জিনিসটা কিন্তু রাখছি না। প্রত্যেকটা স্কুলের মানে পারিবারিক কন্ট্রিবিউট মাস্ট বি থাকতে হবে, কারণ আমাদের একটা স্বভাব আছে যে মানে ফ্রি হলে মূল্যায়নটা থাকে না, যার কারণে একটা স্কুল হবে, সেই স্কুলের পিছনে কিন্তু পারিবারিক কন্ট্রিবিউট মাস্ট বি থাকবে। তো এখন আমার এই স্কুলগুলোকে চালাতে হলে, যেমন আমার পামুমে টিচার আছে 5 জন, হোস্টেল আছে, যেহেতু বাচ্চাদের রান্নাবান্না বাবুচির একজন আছে, মান্থলি প্রায় আমার 35,000 টাকা খরচ হয়। তারপরে যেমনভাবে যে রেওপাড়া বলেন, চেন্নই বলেন, তারপরে আশা হোপনুং যে নতুন পোপা বদলাপাড়া যে স্কুলটা, এই স্কুলগুলির টিচারদের যে বেতন, সেটা তো এখন পাড়াবাসীরা কম্পেয়ার করছে। অনেকে স্পন্সর দায়িত্ব নিয়েছে মানে টিচারের বেতনটা। তো এইভাবে কতদিন চলবে? তো এই পাহাড়ের একজন অভিভাবক যদি পাহাড়ে যদি না যায়, সে যদি মাথার ঘাম পায়ে ফেলে যদি জুম চাষ না করে, গাছ বাস যদি বিক্রি না করে, তার অর্থের উৎস কিন্তু নেই। তার কাছে 100 টাকা আমাদের কাছে 1000 টাকার সমান। সে যে 1 টাকা বা 100 টাকা যে আমার স্কুলের জন্য কন্ট্রিবিউট করছে, সেটা তার কাছে অনেক বেশি। তো তার কারণে আমি কি করি, যারা স্কুলের আশেপাশে যারা বিত্তবান, তাদের থেকে হচ্ছে আমি জায়গায় স্কুলের নামে, এবং সেই স্কুলটা দেখাশোনা করার জন্য হচ্ছে একটা কমিটিও আমি করে দিই। মনে করেন 4টা পাড়া আছে, 4টা পাড়ার প্রত্যেক পরিবারকে একটা দিন সে কমিটির দায়িত্ব পালন করতেই হবে। আচ্ছা। কারণ সে যদি দায়িত্ব পালন না করে, আরেকজনের কষ্ট আপনি কোনোদিন অনুধাবন করতে পারবেন না। তো একটা অ্যাকাউন্ট থাকে স্কুলে, এবং সেই অ্যাকাউন্টে তাদের যে আমরা যে স্পন্সর, আমরা যে সহযোগিতা, সেই অ্যাকাউন্টে হচ্ছে জমা হয়। এবং মধ্যবিত্ত থেকে এই কারণে স্কুলে আমি জায়গাটা নিই, সেখানে এই যে মানুষ থেকে কতদিন আমি হার পাতব, আমার অমুক স্কুল, আমার শিক্ষা উপকরণ দরকার, আমার এই স্কুলের টিচারের বেতনটা দরকার, আমি কয়জনের কাছে হার পাতব? আমি তো কোনো জায়গা থেকে সহযোগিতা পাচ্ছি না। তো সেই জায়গায় তার কারণ আমি এই স্কুলটাকে আমি যদি টিকিয়ে রাখতে চাই, তাহলে হচ্ছে আমাকে দীর্ঘমেয়াদী যেতে হবে। তো তার কারণে আমি এই পামুং দিয়ে হচ্ছে শুরু করছি, যে সেখানে আমরা ফলস বাগান করব। আমি কলা লাগাবো, আম লাগাবো, পেঁপে লাগাবো, তারপরে বাঁশ লাগাবো, সেগুলো বিক্রি করে আমার স্কুলের অর্থের সে অ্যাকাউন্টে হচ্ছে জমা হবে। আচ্ছা। এবং সেখানে যে দেব শিশুরা আমার স্কুলে পড়ালেখা করে, তাদের বাবা মায়েরাই কিন্তু সেখানে স্বেচ্ছাশ্রম মাসে বা সপ্তাহে তাদের যেদিন ফ্রি থাকে, পাড়া ওয়াইজ তারা কাজ করবে। সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং এরপরে হচ্ছে হস্তশিল্প, যেহেতু আমাদের পাহাড়ে আদিবাসীদের হচ্ছে হস্তশিল্প কিন্তু কাজ পারে, তো আমি চাচ্ছি তাদের হ্যান্ডিক্রাফট আমার স্কুলের বাচ্চারাই করবে, তাদের বাবা মারাই করবে, সেটা আমরা সেল করব, এবং সে অর্থ আমার স্কুলে জমা হবে। এবং আরেকটি যেটা জানাতে চাই, যে আমার এই 4টা স্কুল এখনো কিন্তু কোনো সরকারি নথিভুক্ত হয় নাই। তো মাছরাঙ্গা টেলিভিশনের মাধ্যমে শিক্ষা দপ্তরের বা শিক্ষা মন্ত্রণালয়ের সুদৃষ্টি আমি অবশ্যই কামনা করব, কারণ ওনাদের আন্তরিকতা সহযোগিতা পেলে আমি মনে করি এই স্কুলগুলো থেকে অবশ্যই আমাদের দেশের জন্য তারা কল্যাণ বয়ে আনবে। মানুষ পৃথিবীতে সবসময় টিকে থাকে না, মানুষের কর্ম টিকে থাকে। এটা আসলে
গুণীজনেরা বলে গেছেন এবং এটাই চরম সত্য। এই যে আপনি স্কুলগুলো প্রতিষ্ঠা করেছেন, এটা হয়তো আপনি একসময় থাকবেন না, কিন্তু এটা হয়তো মহিরুহর মতো হয়ে যাবে এবং যে এলাকায় শিক্ষার আলো পৌঁছে যায় সেই পুরো কমিউনিটি চেঞ্জ হয়ে যায়। আপনি সেই কাজটা করেছেন, এটা একটা অসাধারণ কাজ নিঃসন্দেহে। পানির বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, পানি জীবন ধারণের জন্য খুবই প্রয়োজন। বান্দরবানের এই পানির সমস্যাটা কি একেবারেই সলভ করা সম্ভব না? এটা কি শত বছর ধরে এভাবেই থাকবে? সলভ করা সম্ভব। এটাকে যদি সলভ করতে যাই তাহলে আমাকে হচ্ছে আগে পরিবেশ রক্ষা করতে হবে। আচ্ছা, আমি এই যে স্কুল প্রতিষ্ঠা করতে গিয়ে এবং পাহাড়ের নানান গল্প শুনতে গিয়ে অনেক চিত্র আমি দেখেছি যে পরিবেশ খেকুদের তাণ্ডব লীলা। যেমনভাবে আমার মাদার ট্রি গাছগুলো হচ্ছে কেটে ফেলা হচ্ছে, হাঁটি দিয়ে টেনে নিয়ে আসছে, যেটা দিয়ে আমি ভয়েস রেসও করেছি, হয়তো আমার পেজে বা ইউটিউব চ্যানেলে আপনারা সেটা দেখবেন। তো এই যে পরিবেশ খেকুদের আধিপত্য আমাকে থামাতে হবে। আমি যদি তাদের আধিপত্য যদি আমরা যদি থামাতে না পারি তাহলে তোরা তুমুর হচ্ছে এই পানের হাহাকার, এটা তো এখন তো সামান্য, সামনে অনেক তীব্রভাবে আমাদের পাহাড়ের মানুষকে হচ্ছে এই পানির জন্য আরো অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। যেমনভাবে আপনার পাথর, জিরিছড়ার পাথর, পানির উৎস আমার গাছ, পাথর, বালু, এগুলোকে যদি আমি যদি রক্ষা না করি জিরিছড়ার পানি অবশ্যই শুকাবে। এবং এই জিরিছড়ার উপর আমরা যারা নির্ভরশীল, পানি যদি না পাই তাহলে তো একটা দিন এই মানুষগুলো সেখান থেকে বিতাড়িত হবে। পানি না থাকলে সেখানে জীবন থাকবে না, জীবন থাকা সম্ভব না। তো তার কারণে এই পরিবেশটা হচ্ছে আমাকে হচ্ছে রক্ষা করতে হবে। এবং যারা সরকার মহল এবং এনজিও মহলের কাছে আমি সুদৃষ্টি এটা করব যে পানি, যে প্রত্যেকটি এলাকায় যেখানে পানির সংকট, সেসব এলাকায় যদি আমরা যদি একটু সুদৃষ্টি দিই, যেখানে নলকূপ প্রয়োজন সেখানে যদি আমরা নলকূপ বসাই, যেখানে আমরা নলকূপ বসাতে পারবো না সে জায়গায় রিংওয়েল আমরা বসাতে পারি, এবং যেখানে নলকূপ এবং রিংওয়েল বসাতে পারবো না সেই জায়গায় কিন্তু আমরা জিরি বা ছড়া বাদ দিয়ে কিন্তু পানির সাপ্লাইংটা দেওয়া সম্ভব। যেমনভাবে আমি কিছুদিন আগে যেটা বলছিলাম, এই যে তারা অনিরাপদ পানি যে খাচ্ছে, খেতে হবে, তার কোনো এর বিকল্প কোনো রাস্তা নাই এই তিংলার পাড়ার মানুষকে। এবং শুধু এখানে তিনলা পাড়া না, এর উপর একটা মোপাড়া আছে। আমরা তো এখানে ধরেন ঢাকা শহরেও যদি আমরা ওয়াসার পানি খাই, এটা অনিরাপদ পানি, কিন্তু আমরা তো এখানে ধরেন টেকনোলজি ইউজ করি, লাইক পিউরিটির মতো কিট আছে, আরো ইয়ে আছে। এগুলো আপনাদের ওখানে কোনো এনজিও বা কোনো প্রতিষ্ঠান গিয়ে স্যার করে না? করে নাই, এখনো পর্যন্ত আসে নাই। আচ্ছা, যেমনভাবে শহরে আছে কিন্তু গ্রামে তো নাই। যেটা বলছিলাম আমি, পাহাড়ে পানি আমি চাইলাম নলকূপ করলাম, নলকূপ করলে অনেক সময় অনেক জায়গায় নলকূপ পাওয়া যায় না, কারণ নিচে লেয়ারে অনেক সময় হচ্ছে পাথর পড়ে, হয় না, যার কারণে অনেকে রিংওয়েল করে। আরেকটা বিষয় আমার কাছে যেটা মনে হয় আপনার সঙ্গে আড্ডা দিতে দিতে, এখানে একটা বিশাল কমিউনিকেশন গ্যাপ আছে। যেমন ধরেন সাধারণ মানুষ আমরা যারা আছি তাদের কাছে অনেক সময় যদি প্রপারলি এই প্রবলেমগুলো যদি উত্থাপন করা হয়, সেটা ফেসবুকের মাধ্যমে হোক বা এর মাধ্যমেই হোক না কেন, এখানে কিন্তু অসংখ্য সাধারণ মানুষ কন্ট্রিবিউট করতে পারে। কেউ বুদ্ধি দিয়ে করবে, কেউ অর্থ দিয়ে করবে। এবং আমার কাছে কেন জানি মনে হয় যে এই পানির সমস্যা সলভ করা সম্ভব যদি কমিউনিকেশন চ্যানেলটা প্রপার হয়। লাইক আমি যদি দেখাইতে পারি যে একটা কমিউনিটি তারা পানির জন্য কি সংগ্রাম করছেন, পার্টিকুলারলি এই কমিউনিটিতে 2টো নলকূপ লাগবে বা এই হেল্পটা লাগবে, আমার মনে হয় সাধারণ মানুষ সেখানে অর্থ সহায়তা দিবে। সেটা হচ্ছে আমরা যারা আছি, মানে আমার মতো যারা আছে, আমরা সকলেই যদি আওয়াজটা যদি তুলি, তাহলে ওখানকার লোকালদেরই আওয়াজটা তুলতে হবে। এবং আপনারা যারা জনপ্রতিনিধি যারা আছেন, যারা আমাদের জনগণকে নিয়ে পাবেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, আপনারা জনগণের কথাটা তাদের কাছে গিয়ে একটু জানার চেষ্টা করুন, তাহলে কিন্তু তারা মন খুলে তাদের গল্পটা বলবে। অনেক ধন্যবাদ, খুব চমৎকার সময় পার হলো আপনার সঙ্গে। অসাধারণ কাজ করে চলেছেন আপনি, আপনার এই কাজগুলো সফলতার মুখ দেখুক এই প্রত্যাশা করে শেষ করছি। ভালো থাকবেন আপনি।